বাংলাদেশ রাশিয়া থেকে তেল ক্রয়ের ক্ষেত্রে আমেরিকার কাছে পারমিশন চাইছে। এতে অনেকের দেখলাম যে জাত যাচ্ছে, জাত গেল গান তুলতেছে, বিশেষ করে ফেসবুকে এবং ইউটিউবেও দেখি দু একজন। তারা আসলে তো রাজনৈতিক কারণে এসব বলে, কিন্তু এগুলো কিন্তু একটা দীর্ঘস্থায়ী ক্ষতি তৈরি করে যারা সাধারণত সরলভাবে চিন্তা করে তাদের এইসব কথাবার্তায়। বাংলাদেশকে রাশিয়া থেকে তেল নিতে হলে অবশ্যই আমেরিকার কাছ থেকে পারমিশন নিতে হবে। এতে সার্বভৌমত্ব বিষয়টা বা বাংলাদেশের স্বাধীনতা, এই প্রশ্নগুলো যারা আনতেছে তারা হয় অশিক্ষিত, হয় মূর্খ, অথবা এরা ওই যে দলকানার গোষ্ঠী আছে না, কিছু দলকানার গোষ্ঠী, ওই এগুলো দলকানার গোষ্ঠী হয়তো বলতো। কারণ হচ্ছে তারা জেনে বুঝেও, আমি দেখলাম যে অনেক ইউনিভার্সিটির এই পাশ করা লোক, অনেক আমার থেকেও 10 গুণ বেশি শিক্ষিত জ্ঞানী, তারাও এগুলো প্রচার করতেছে। তার মানে এগুলো ওই যে মানে বুঝেন না, এরা ধান্দাবাজি, এদের মন মানসিকতাও ছোট এবং এরা দলকানা। সমস্যাটা আপনাদেরকে একটু খুলে বলি, কেন পারমিশনটা নিতে হবে। শুধু বাংলাদেশ না, বিশ্বের অধিকাংশ দেশ যাদের সাথে রাশিয়ার আমদানি রপ্তানি প্রায় সমান না, তাদেরকে অবশ্যই এই পারমিশনটা নিতে হবে আমেরিকার। কারণ আন্তর্জাতিক মুদ্রা হিসাবে এস্টাবলিশড হচ্ছে ডলার, এবং ডলার ট্রানজ্যাকশন করতে হইলে সেটা যদি রাশিয়ার সাথে করতে হয়, সেই ক্ষেত্রে অবশ্যই পারমিশন নিতে হবে। এখন বাংলাদেশের অবস্থানটা কি দেখেন, বাংলাদেশের যে আমরা বৈদেশিক লেনদেন করি, সেই লেনদেন করার আগে আমাদেরকে বুঝতে হবে এই জিনিসটা যে বাংলাদেশের ব্যাংকের যে রিজার্ভ, ঠিক আছে, এই রিজার্ভগুলো আমরা কিসে রাখি, মানে কোন ডলারে বা কোন কারেন্সিতে বা কিভাবে বা গোল্ডে কিভাবে রাখি। দেখেন, বাংলাদেশের রিজার্ভের একটা বড় অংশই থাকে হচ্ছে ফেডারেল রিজার্ভ ব্যাংকে, আর কিছু অংশ থাকে হচ্ছে ব্যাংক অফ ইংল্যান্ডে, আর কিছু অংশ থাকে ব্যাংক অফ ফ্রান্সে, এবং এগুলো সবগুলোই কিন্তু ডলারে থাকে। আবার 2-3টা যে বেসরকারি ব্যাংক আছে আন্তর্জাতিক, যেমন মনে করেন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, এইচএসবিসি ব্যাংক বা সিটিএনএ আমেরিকার, এইসব ব্যাংকেও রাখা হয় বাংলাদেশের রিজার্ভ। তবে সেটা খুবই অল্প পরিমাণে, এবং যাতে এটা রাখা হয় যাতে ইমার্জেন্সি যদি কখনো টাকার দরকার হয় সেটা উত্তোলনের কারণে। কারণ ফেডারেল রিজার্ভ ব্যাংকে বা ব্যাংক অফ ফ্রান্সে বা ব্যাংক অফ ইংল্যান্ডে, এদের এখানে যে রিজার্ভগুলো রাখা হয় সেটা খুব কুইক উইথড্র করা যায় না। এই জন্য কিছু 2-3টা প্রাইভেট ব্যাংকেও রাখতে হয়, তবে সেটা অবশ্যই বিদেশি এবং আন্তর্জাতিক রেটিংয়ে একদম প্রথম সারির ব্যাংকগুলোতে রাখে। আর কিছু গোল্ড রাখে হচ্ছে বাংলাদেশের রিজার্ভ, এই গোল্ডেরও একটা অল্প সংখ্যক হচ্ছে বাংলাদেশের ভল্টে রাখা হয়, বাকি মেজর অংশই থাকে হচ্ছে ইংল্যান্ডের ভল্টে রাখা হয়। এটা নিরাপত্তাজনিত রাখা হয়, এটা সব দেশই করে, তাদের একটা বড় অংশ রিজার্ভ আসলে দেশের বাইরে রাখে। এটা নিরাপত্তাজনিত কারণেই রাখে, একটা ভালো যেই সব দেশের অর্থনীতি সেই সব দেশের অর্থনীতি দেশগুলোতে রাখে। আর কিছু রিজার্ভ রাখা হয় বন্ড এবং সিকিউরিটিজে, এবং এই বন্ড সিকিউরিটিজের মধ্যে বাংলাদেশের অধিকাংশ বন্ডই কেনা হচ্ছে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বন্ড, সেটাও ডলারে। আর আইএমএফেও কিছু টাকা রাখে বাংলাদেশ, সেটা হচ্ছে বলা হয় এসডিআর হিসাবে রাখা হয়, এবং সেটাও রাখা হয় ডলারে। এখন এই ডলারে রাখে, এটা ঠিক আছে। এখন আমরা আসলে বৈদেশিক যে লেনদেন করি, আমদানি রপ্তানি করি, তাহলে বাংলাদেশ আসলে কোন কোন মুদ্রায় আমদানি রপ্তানি করে বা করতে পারে। বাংলাদেশের 80-90% আমদানি রপ্তানি হয় হচ্ছে ডলারের মাধ্যমে। আন্তর্জাতিক স্বীকৃত মুদ্রা হিসাবে ডলারে আপনার একটা সবচেয়ে বড় সুবিধা হচ্ছে পৃথিবীর যে কোনো রাষ্ট্রে ডলার দিয়ে পেমেন্ট করা যায়। এমনকি রাশিয়া যে নিষেধাজ্ঞা আছে, সেই রাশিয়ার সাথেও চাইলে ডলারে আমদানি রপ্তানি করা সম্ভব। আর কিছু হয় হচ্ছে ইউরোতে, বাংলাদেশের সাথে আমদানি রপ্তানি ইউরোতে। গার্মেন্টসে যেহেতু প্রোডাক্টের বিজনেস আছে, আর আমাদের বাণিজ্যিক বৈষম্য অনেক বেশি, আমরা ওইখানে প্লাসে থাকি ইউরোপের সাথে, কিন্তু তবুও আমরা ইউরোতে যেসব মাল ক্রয় করি সেগুলো চাইলে আমরা যেহেতু ইউরোতে আবার পেমেন্ট করতে পারি, সেজন্য ইউরোর কিছু হয়। ব্রিটিশ পাউন্ডের ক্ষেত্রে ওই একই বিষয়, কিন্তু এখানে আমরা সারপ্লাস থাকি, তাতে সুবিধাটা আমরা ব্যবহার করতে পারি যে ব্রিটিশ পাউন্ড থেকে যেসব আমাদের মনে করেন পোশাক রপ্তানি হয় ইংল্যান্ডে,
সেগুলা কিছু কিছু পেমেন্ট পাউন্ডে আসে। অতএব সুবিধা হচ্ছে আমরা ইংল্যান্ডে যদি কোনো কিছু কিনতে যাই সেটা রিপেমেন্ট হিসাবে পাউন্ড ইউজ করতে পারি, এই সুবিধাটা পাই। জাপানের ক্ষেত্রে এই সুবিধা পাই কারণ জাইকাতে আমাদের একটা বড় লোন নেওয়া হয় সবসময়, আছে বা থাকবে, এবং জাপান আমাদের একটা খুবই মানে কাছের উন্নয়ন সহযোগী একটা রাষ্ট্র। এই কারণে জাপানের যে ইয়েন আছে সেই ইয়েনেও কিছু হয়। আর চীনা ইয়ানেও কিন্তু বাংলাদেশে কিছু লেনদেন হয় আমদানি রপ্তানি। আর ভারতীয় রুপি ভারতের সাথে একটা চুক্তির কারণে সেখানেও রিসেন্টলি শুরু হয়েছে ভারতীয় রুপিতে লেনদেন হয়। এখন এই লেনদেনগুলো তো দেখলেন কী কী মুদ্রায় হয়, বাংলাদেশি টাকায় কিন্তু কারোর সাথেই লেনদেন হয় না। আর যতগুলো আমি বললাম তা সবগুলা মিলায় কিন্তু সর্বোচ্চ 10% লেনদেন, আর 90%ই কিন্তু ডলারে পেমেন্ট করতে হয়। এই দেখেন রূপপুর বিষয়ে যদি আপনাদের ধারণা থাকে, রূপপুরের পেমেন্ট কিন্তু বাংলাদেশ এখনও দিতে পারে নাই, শুধুমাত্র পেমেন্ট কোন কারেন্সিতে করবে এই বিষয়ে। কারণ রাশিয়ার যে মুদ্রা সেই মুদ্রার উপর কিন্তু আন্তর্জাতিকভাবেই নিষেধাজ্ঞা আছে, এবং আমেরিকাও এই নিষেধাজ্ঞা দিয়ে রাখছে এই রাশিয়ান মুদ্রার কারণে। আর আমরা যে লেনদেন করি সুইফটের মাধ্যমে এই আমদানি রপ্তানি, এই সুইফট কিন্তু চলে হচ্ছে ডলারের মাধ্যমে। এই জিনিসগুলো তো আপনারা বুঝলেন। এখন আসেন দেখেন যে বাইরের বিশ্বের কি হচ্ছে। দেখেন ইন্ডিয়া তো অনেকেই বলবে তাহলে ইন্ডিয়া কীভাবে নিচ্ছে। ইন্ডিয়া নিচ্ছে হচ্ছে ইয়ানের মাধ্যমে। ইন্ডিয়ার একটা বড় পরিমাণে বিজনেস আছে হচ্ছে চায়নার সাথে, প্রায় $125 বিলিয়ন ওদের হচ্ছে আমদানি রপ্তানি চায়নার সাথে। এই কারণে ওদের একটা সুবিধা আছে, ওরা ওই ইয়ানের মাধ্যমে রাশিয়াকে পেমেন্ট করে, রাশিয়া থেকে যেসব তেল নেয় সেই তেলগুলো ওই ইয়ানের মাধ্যমে পরিশোধ করতে পারে, যেই অপশনটা বাংলাদেশের পক্ষে সম্ভব না। ইয়ানে যদি এখন আমরা রাশিয়াকে পেমেন্ট করতে চাই তাহলে কিন্তু আমাদেরকে ডলার দিয়ে প্রথমে ইয়েন কিনতে হবে, সেই ইয়েন নিয়ে এসে কিন্তু আবার রাশিয়াকে দিতে হবে। তাতে কিন্তু এই যে ডাবল ট্রানজ্যাকশন, এতে কিন্তু আরও খরচ বেড়ে যাবে। ইন্ডিয়া কিন্তু এই সুবিধাটা পায় কারণ ইন্ডিয়ার সাথে চায়নার একটা ভলিউমের বিজনেস আছে। দেখেন এই যে ইন্ডিয়ান টাইমস, এখানেও কিন্তু দেখেন রিপোর্টটা, সেটা হচ্ছে ক্রুড অয়েলের যে পেমেন্ট সিস্টেম এইটা কিন্তু ইন্ডিয়া করে হচ্ছে ইয়ানে। এই দ্য টাইমস অফ ইন্ডিয়াতে এই নিউজটা দেখতেছেন। এখন আসেন যে কিভাবে আমাদের একটা কথা আছে, প্রায় দেখি বাংলাদেশের মিডিয়াতে সংবাদপত্রে আসে যে ভারত অনেক কম দামে তেল কিনতে পারে রাশিয়া থেকে, বা এতদিন কিনছে। এইখানে একটা টুইস্ট আছে, সেটা হচ্ছে বাংলাদেশ যদি রাশিয়া থেকে তেল কিনতো বাংলাদেশও কম দামে কিনতে পারতো। পৃথিবীর যে কোনো দেশই যদি রাশিয়ার যখন নিষেধাজ্ঞায় ছিল এই ইউক্রেনের সঙ্গে যুদ্ধের পরে, যারাই কিনতো তারাই কম দামে কিনতে পারতো। কারণ কেন, ইউরোপীয় ইউনিয়ন এবং আমেরিকা এবং G7 কান্ট্রিগুলোর সমন্বয়ে রাশিয়ার যে তেল সেখানে একটা প্রাইস ক্যাপ দেওয়া আছে। প্রাইস ক্যাপটা কীরকমভাবে ক্যালকুলেট করা আছে, সেটা হচ্ছে আন্তর্জাতিক বাজারে যে মূল্য থাকবে তেলের প্রতি ব্যারেলের, তার থেকে অন্ততপক্ষে 15% কমে কিনতে হবে রাশিয়ার, এর বেশি কিনতে পারবো না। এই জন্য রাশিয়াকে কিন্তু বাধ্য হয়ে কম দামে তেল বিক্রি করতে হইতো, মার্কেট রেটের থেকে 15% ডিসকাউন্ট দিয়ে বিক্রি করতে হতো। যেই সুবিধাটা ইন্ডিয়াও নিত, যেই সুবিধাটা চায়নাও নিত। আরেকটা সমস্যা আছে, সেটা হচ্ছে কি, তার আগে সমস্যাটা আগে বলি, এইটা কিন্তু একদম এই যে দেখেন US ডিপার্টমেন্ট অফ দ্য ট্রেজারি, মানে ট্রেজারি ওইখান থেকেই কিন্তু এই নিষেধাজ্ঞাটা দেওয়া আছে যে প্রাইস ক্যাপের উপরে তুমি রাশিয়া থেকে তেল কিনতে পারবে না। এইটা কিন্তু সব সময় মেনটেন করতো রাশিয়াও এবং চায়নাও এই নিষেধাজ্ঞাটার জন্যই। এখন বাংলাদেশের এখন যেহেতু রাশিয়ার তেলের নিষেধাজ্ঞা আমেরিকা তুলে নিছে, তাহলে এখানে প্রাইস ক্যাপটা উঠে গেছে, এখন সে বাজার মূল্যে রাশিয়া তেল বিক্রি করতেছে। এবং আপনারা জানেন কি না জানি না, ইন্ডিয়া কিন্তু এখন আর ওই ডিসকাউন্ট রেটে কিনতে পারতেছে না, এমনকি চায়নাও কিনতে পারতেছে না, এখন কিন্তু মার্কেট প্রাইসে কিনতে হচ্ছে। কিন্তু ইন্ডিয়ার চায়নার একটা সুবিধা আছে, সেটা হচ্ছে তারা ইয়ানের মাধ্যমে এই ট্রানজ্যাকশনটা করতে পারে রাশিয়ার সাথে। তারপরেও কিন্তু এখন যে রাশিয়া থেকে নতুন করে আবার তেল নেওয়া শুরু করছে ভারত কিন্তু
পারমিশন নিতে হয়েছে আমেরিকার কাছ থেকে, কারণ যেহেতু আমেরিকা নিষেধাজ্ঞাটা তুলে দিছে, কিন্তু ওই যে পেমেন্ট সিস্টেমটা তো আর তুলে নেই, সেই জন্য কিন্তু হোয়াইট হাউসই বলতেছে যে ভারত আমাদের কাছে অনুমতি চাইছিল, আমরা তাদেরকে অনুমতি দিছি, কারণ ভারত এখন তাহলে ডলারে ডাইরেক্ট পেমেন্ট করতে পারবে রাশিয়াকে। তার এখন আর ওই আবার ডাবল খরচ করতো, যে আগে যে প্রথমে ডলার দিয়ে ইয়ান করতে হতো, ইয়ান থেকে আবার যাইতে হচ্ছে ইয়াতে, রাশিয়াতে, ডাবল পেমেন্টটা করতে হচ্ছে না। তো সেই সুবিধা না নেওয়ার জন্যই কিন্তু এই পারমিশনটা নিতে হয়। বাংলাদেশ যে পারমিশনটা নিছে এটা মূলত কিন্তু তেল ক্রয়ের না, তেলের মূল্য পরিশোধের। এখন রাশিয়াকে তো আমরা আবার ধরেন আমরা প্রথমে ইয়ান কিনলাম, ডলার ব্যবহার করতেই হবে, কারণ হচ্ছে আমরা তো চায়নাতে অনেক বেশি রপ্তানি করি না, চায়না ইয়ান তো অত বেশি অ্যাভেলেবেল আমাদের কাছে না। তারপরে ওই ইয়ান দিয়ে আমি আবার রাশিয়াকে কাছ থেকে তেল কিনলাম মার্কেট প্রাইসে, এমনিতেই তেলের দাম বেশি, তাহলে আরও দেখা যাবে যে এই ট্রানজ্যাকশনে 2-3% অ্যাড হয়ে যাবে। এই যে বর্তমান বিএনপি সরকার বা বর্তমান সরকার আমেরিকার কাছে অনুমতি চাইছে, এর সাথে এইটাই সম্পর্ক, মূলত পেমেন্ট যাতে সুইফটের মাধ্যমে না হইলেও পেমেন্ট যাতে ডলারের মাধ্যমে করা যায় রাশিয়াকে, এই সুবিধাটা পাওয়ার জন্যই মূলত এই ধরনের পারমিশন চেয়েছে আমেরিকার কাছ থেকে। কারণ আমেরিকা পারমিশন না দিলে বাংলাদেশ তো আর ডলারে পেমেন্ট করতে পারবে না রাশিয়াকে, এইটাই হচ্ছে মূল কারণ। এর মাঝখানে কেউ যে যা বলতেছে, আর বাংলাদেশের মিডিয়া আমি প্রতিবারই বলি, বাংলাদেশের সংবাদ মাধ্যমে যেসব সাংবাদিক তারা যেসব রিপোর্ট করে, এটা নিয়ে আমি সবসময় হাসাহাসি করি, কারণ তারা আসলে স্টাডি একদমই করে না, পড়ালেখা একদমই করে না, যা গদবাধা যেখানে পায় যা তুলে নিয়ে কপি পেস্ট সাংবাদিকতা করে। আর এতে বাংলাদেশের মানুষের মধ্যে একটা ভ্রান্তি বা ভুলের তৈরি হয়। এই যে আমেরিকার কাছ থেকে যে ক্রয় করা, মানে রাশিয়ার থেকে যে তেল ক্রয় করা, এবং সেই জন্য যে আমেরিকার কাছে অনুমতি চাওয়া, এটা মূল কারণটাই হচ্ছে রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধের পরে পেমেন্ট সিস্টেমের উপর নিষেধাজ্ঞা আছে, সেই নিষেধাজ্ঞাটা কাটানোর জন্য। অবশ্য রিসেন্টলি রাশিয়ার তেল ক্রয়ের ক্ষেত্রে সকল নিষেধাজ্ঞা তুলে নিছে আমেরিকা, কিন্তু ওই যে পেমেন্টের জায়গাটা তো ক্লিয়ার করে নেই, যে রাশিয়ার পেমেন্ট সিস্টেমটাকে তো ওপেন করে দেয় নেই। এই ওপেন করার জন্যই মূলত এই অনুমতি চাওয়া। এই চাওয়াটা ভারতও চেয়েছে, এই চাওয়াটা বাংলাদেশও চাইতে হয়েছে, এবং এখন রাশিয়া থেকে নতুন করে যারাই তেল কিনবে, যদি তাদের সাথে রাশিয়ান মুদ্রার কোনো বিষয় না থাকে, তাহলে তাদেরকে পেমেন্ট কিন্তু ওই হয় ডলারে দিতে হবে, নাহলে পাউন্ডে দিতে হবে, বা ইউরোতে দিতে হবে। এখন আপনি পাউন্ডে দেন, ইউরোতে দেন বা ডলারে দেন, আপনাকে যেই কারেন্সি দেবেন সেই কারেন্সির অনুমতি চাইতে হবে। এটাই হচ্ছে মূল কারণ। অতএব গুজবে কান দিবেন না, এখানে সার্বভৌমত্ব, বাংলাদেশ স্বাধীনতা, এইসব বিষয় কিচ্ছু নেই।